আর সব থেকে আশ্চর্য, খেয়াল করেছ, রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা লেখার অনেক আগে মধুসূদন প্রমীলা চরিত্র সৃষ্টি করে গেছিলেন, যে একই সঙ্গে শুধুমাত্র সহধর্মিনী হয়ে নয়, সহমর্মিনী, সহকর্মিনী হতে চেয়েছে। এবং আরও দেখো যে ইউরোপীয় রেনেসাঁস জাত ভারতবর্ষের এই ভাবনা, এই নবচেতনা, তার একমাত্র প্রতিনিধি হচ্ছে মেঘনাদ, ইন্দ্রজিৎ। কেন? আশ্চর্যভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি তো, আচ্ছা স্যার, মেঘনাদ বধ কাব্যে নায়ক তো রাবণ, আর উল্টো দিকে যে বিরোধী শত্রু পক্ষ সে তো রাম, সে পরদেশ আক্রমণকারী, আর রাবণ নিজের নিজের মাতৃভূমিকে রক্ষা করছে, জন্মভূমিকে রক্ষা করছে। সে স্বাধীনতার যোদ্ধা, বুঝতে পারছি, শক্তির বিরুদ্ধে সে লড়াই করছে। আমি কি বললাম? ফার্স্টে বলেছি এটা, যে ইউরোপীয় রেনেসাঁসের ভাবনায় আমার মধ্যে অন্যায় থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আমি এগুলো বলেছি না? সেই জায়গা অনেকটা নিষ্প্রভ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়াচ্ছে কোথায়? তার থেকেও বড় বিচার কোথায় হয়ে দাঁড়াচ্ছে? তোমার মধ্যে অনেক স্খলন আছে, কিন্তু তোমার মধ্যে মহান সামাজিক ভাবনা আছে, মানুষের জন্য কাজ করবার। তখন আমরা বিচার করছি না, ওর মধ্যে তো এটা আছে, কিছু খাটো চরিত্র দোষ থাকতেই পারে। বুঝতে পারছি কথাটা? এবং যদি তুমি বলো, তাহলে রামায়ণের পরিপ্রেক্ষিতেই বলি, রাবণ কোনোদিন সীতার কখনো কোনো লাঞ্ছনা হতে দেননি, বরঞ্চ রাম করেছেন সীতাকে লাঞ্ছনা, তাকে অগ্নি পরীক্ষায় বিশুদ্ধ হতে বলেছেন, তার সতীত্বের পরীক্ষা দাবি করেছেন। এখন এই কথাগুলো বললে আরো একটা ব্যাপার হয়, তাহলে অন্য কথায় চলে যেতে হয়, এমন প্রশ্ন মাত্রায় অন্যদিকে চলে যেতে হয়। বাল্মীকি রামায়ণের যদি আদি খণ্ড, যেটা বিতোষক ভট্টাচার্য যেটা পাঠ করে একটা জিনিস জানিয়েছিলেন, আমাদের মাস্টারমশাই ছিলেন, এই আদি খণ্ড যেটা সর্বপ্রাচীন পুঁথি, সেই পুঁথি পাঠ করে বাল্মীকি রামায়ণের তিনি দেখিয়ে দিয়েছেন রাবণ সীতাকে হরণ করেনি, সীতা নিজে চলে গেছিল। এটা প্রাচীন প্রাপ্ত পুঁথি থেকে বলা হয়েছে। আজকের দিনে বলা মানে ব্যাপারটা আলাদা জায়গায়, হ্যাঁ, কিন্তু এটা আমি বলছি না। কিন্তু যদি আমি এখন বলি, মধুসূদনের দৃষ্টিভঙ্গি থেকেই বলি, তাহলে বলবো, তোমার বোনকে কেউ এমনভাবে নিকৃষ্টভাবে অপমান করে গেল, তার মান সম্মান সম্ভ্রম সামাজিক মর্যাদা, তার নারীত্ব, তার ব্যক্তিত্ব সব চুরমার করে দিয়ে চলে গেল, নাক কেটে ফেলা তো রূপক। আসলে তার নারীত্বের অস্তিত্বকেই বিকৃত করে দিল। তাহলে তুমি, তোমার একটা কর্তব্য নেই? আর তুমি কে? ত্রিভুবনজয়ী, স্বর্গমর্ত পাতাল, তার বোনকে এমনভাবে অপমান। বোনের প্রস্তাবটা কি খারাপ ছিল? বোনের প্রস্তাবটা যদি খারাপই, আমি বললাম না এখন ওইদিকে চলে যাবে, সে কাউকে বিবাহ করতে চেয়েছে, বিয়ের সামাজিক সম্মানটুকু দাবি করেছে, তারপরে তার সঙ্গে এটা, যদি এক জায়গায় সে বঞ্চিত হয়ে থাকে, তাহলে নারীর অধিকার নেই, সে বলতে পারবে না। এই কথাটাও প্রথম, এখন আমি বললাম না, এই কথাটা 19 শতকে প্রথম ভেবেছিলেন। আমরা বিদ্যাসাগরকে সবসময় না
ওই যে বললেন ওটা শিষ্ট পবিত্র করে দেখি। তো বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের কথা ভাবছে তখন বিদ্যাসাগরকে নিয়ে যে বাজে বাজে কথা বলা হয়েছিল, যে ওই বামুন তিনি কি কাজ করেন, যেসব বাজে বাজে কথা, চুটকি ছড়া বিদ্যাসাগরের নামে চলতো মার্কেটে, মানে ট্রেনে বাসে তো তখন ছিল না, এমনি বলছি, তা সেইগুলো বিদ্যাসাগর কি হজম করেননি? এবার আমাদের সবসময় মনে হয় বিদ্যাসাগর একটা শুভ্র ব্যাপার, ঠিকই তাই। হয়তো বিদ্যাসাগরকে আমরা সত্যি সত্যি কোনোভাবেই বিদ্যাসাগরকে আমরা সেভাবে দেখি না যে তিনি কোনোদিন কোনো নারীর অন্য ভাবনা ঠাবনার মধ্যে জড়িয়ে আছেন, নেই। কিন্তু এটা থাকলেও কোনো আমার বক্তব্য নেই, অন্ততপক্ষে আমার দিক থেকে নেই। রবীন্দ্রনাথের কোন জায়গায় কি এগুলো নিয়ে আমরা খুঁজবো না, তার ভেতর থেকে রবীন্দ্রনাথ কি করে দিয়ে গেছেন, কি সৃষ্টি করেছেন, কোন মানবিক সামাজিক বৈশ্বিক ক্ষেত্রগুলো রচনা করে দিয়ে গেছেন। সেখানে তারা দুজন মানুষ, যে ধরনের মানুষই হোক, তারা পরিণত মানুষ, একজন নারী হতে পারেন, একজন পুরুষ হতে পারেন, তাদের মধ্যে সম্পর্কের ভিত্তি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত, সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর, অভিপ্রায়ের উপর ডিপেন্ড করছে। সেখানে আমার তোমার হস্তক্ষেপ করা নেই। এটাও এক ধরনের ধর্মতান্ত্রিক, এটা এক ধরনের পুরুষ ঔদ্ধত্য, পুরুষতান্ত্রিক ঔদ্ধত্য আমি বলবো, আমি জানতে চাইব। এবার এইটাকে যদি তুমি বলো, তাহলে সে অপরাধ কি রাম লক্ষণ করেনি? সেও তো নারীকে অপমান করেছে। এটা নিয়ে কথা নয়, কথাটা হচ্ছে আমাদের মধুসূদনকে নিয়ে। তা মধুসূদন যেটা দেখালেন, যে সমাজের প্রান্তিক বর্গের মানুষকে পরিধি থেকে নিয়ে কেন্দ্রে বসিয়ে দেওয়া, এই যে আমরা দেখলাম নতুন ভাবনার যে জায়মানতা ওই মেঘনাদ বধ কাব্যের মধ্যে এলো, এদিক থেকে ভারতবর্ষের প্রথম স্থপতি তিনি। বাকতিন, মিখাইল বাকতিন বলার বহু আগেই এই ইন্টারটেক্সচুয়াল যে নতুন চেতনাকে আর একটা ভাবনার উপর প্রতিস্থাপন করা যায়, সেটা মধুসূদন ফার্স্ট দেখালেন। এবং আমি যেটা বলছিলাম, তোমরা জানোই না, মানে সরি, আমরা জানিই না, তো তোমরা জানবে কি করে যে অমিত্রাক্ষর ছন্দ আমাদের জীবনের কতখানি প্রসারতা এনে দিয়েছিল, কতখানি গতি এনে দিয়েছিল, কতখানি তীব্রতা এনে দিয়েছিল। আজকে যখন আমরা দেখি রবীন্দ্রনাথ কর্ণকুন্তী সংবাদ লিখেছিলেন, এটাও কি মেঘনাদ বধ কাব্যের পরোক্ষ হলেও তার প্রভাব নয়? আমরা যারা আজকে নতুন কিছু ভাবতে চাইব, তারা কি আমরা কোনোভাবে মধুসূদনের ঋণ অস্বীকার করতে পারবো? যায়নি, যাবেও না। মধুসূদন এটা করেছিলেন। তার মধ্যে কে ছিলেন? ওভিড ছিলেন, মিল্টন ছিলেন, বাইরন ছিলেন, কিন্তু তার আত্মা একদম দেশীয় আত্মা। তাই খেয়াল করে দেখবে যে মধুসূদন তার ব্রজঙ্গনা কাব্যের মধ্যে আমাদের পদাবলী কীর্তনের ছাপ রাখছেন, মঙ্গল কাব্যকে নিয়ে তিনি ভাবছেন, তিনি আমাদের পাঁচালী নিয়ে ভেবেছেন, তোমাদের সমস্ত দিক দিয়ে আমাদের দেশীয় ঐতিহ্য লোকজ ধারা তাকে রেখেছেন, গীতিময়তার দিক সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেক জায়গাকে তার যে সীমা এবং সীমাবদ্ধতা ছিল, সেগুলোকেও নতুনভাবে গড়ে দেখিয়েছেন। আমরা বুঝতে পেরেছি ওই যে তার মধ্যে প্রথম আত্মবিলাপ এবং বঙ্গভূমির প্রতি, রেখো মা দাসের মনে মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনক কোনদে। তার অমিত্রাক্ষর ছন্দ হচ্ছে আমাদের বাংলার এত নদ নদী, তার প্রবাহিত ধারা, সেই ধারার সূত্রেই তিনি বাংলা মায়ের, বঙ্গজননীর মনোককনদে থাকার প্রার্থনা জানিয়েছেন। তার আত্মবিলাপ আসলে তার দিনলিপিরই একটা প্রতিস্বর। সুতরাং মধুসূদনকে আমরা প্রথম পুনর্নির্মাণের শ্রেষ্ঠ শিল্পী ধরব।
আর এই কাজটাই পরবর্তীকালে আরেকটা ধারায় করেছেন যিনি, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার এই প্রসঙ্গগুলো অনেকটা অনেকটা বৃহৎ ক্ষেত্র। আমি মানে বারবার বললাম না কোথা থেকে বলবো, কীভাবে বলবো, বলতে গেলে অনেকটাই চলে আসে। বঙ্কিম যেটা করলেন, বঙ্কিম ঠিক এই কাজটা করলেন একটু অন্যভাবে, গদ্য ভাষায় প্রথমত। আর বঙ্কিম যেটা দেখলেন সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার ভেতর থেকে দেখলেন, কারণ তিনিও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনিও ব্রিটিশ সরকারের চাকুরে ছিলেন। সেই চাকরি করতে করতে দেখেছেন দেশীয় মানুষদের উপর নির্যাতন, তাদের প্রবঞ্চনা করবার নানা রকম উপায়। তিনি তখন দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে ভাবতে শুরু করেছিলেন। বঙ্কিমচন্দ্র তার গদ্যের মধ্যে দিয়ে, তার উপন্যাসের মধ্যে দিয়ে, তার প্রবন্ধের মধ্যে দিয়ে একটা জাতির যে সামাজিক দ্বন্দ্ব বোধ, একটা জাতির যে চিন্তা চেতনা, সাংস্কৃতিক বিকাশ, তার ইতিহাস, তার রাজনীতি, সমস্ত দিককে উস্কে দিয়ে গেলেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেমনভাবে ঠিক ধর্মবোধকে চ্যালেঞ্জ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন থেকে আর একভাবে করলেন। মধুসূদন নৈতিকতা বিষয়টাকে ধর্মের থেকে আলাদা করলেন, ধর্মবোধ থেকে। কারণ নৈতিকতা ব্যক্তিক জায়গা থেকে আসবে, সামাজিক জায়গা থেকে আসবে, মানবিক জায়গা থেকে আসবে। নৈতিকতা কখনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে আসবে না, ধর্মসূত্রে আসবে না। তাহলে তার মধ্যে কোথাও না কোথাও একটা শোষণ, একটা ক্ষমতার মাত্রা চাপানো এটা থাকে। এই কাজটা তিনি করলেন, কিন্তু তিনি আবার ধর্মকে ত্যাগও করলেন না। ধর্মকে অনেকটা পরিশুদ্ধ করে তিনি তার কাছে বসিয়ে রাখলেন, ধর্মও থাকলো তার সঙ্গে। কিন্তু এই ধর্মকে তিনি সমাজ দর্শনের এবং মানবিক জায়গা থেকে আবার নতুন করে করলেন সৃষ্টি। বঙ্কিমচন্দ্র প্রথম কৃষ্ণ চরিত্রকে দেখালেন, যে কৃষ্ণ চরিত্রকে আমরা আতশ কাচ দিয়ে বড় করে দেখলাম না, তার বিশ্বরূপ। যে কৃষ্ণ চরিত্রকে আমরা ছুঁয়ে দেখলাম, যে কৃষ্ণ চরিত্র আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে থাকল, যে কৃষ্ণ চরিত্রের মধ্যে একটা বিরাট আদর্শবোধ, একটা সংস্কৃতিবোধ, একটা প্রেমিক সত্তা, একজন দায়িত্বশীল মানুষ, সেই কৃষ্ণ চরিত্রকে প্রথম আমাদের সামনে উপস্থাপন করলেন বঙ্কিমচন্দ্র, পুনর্নির্মাণ হলো। তাহলে কৃষ্ণ চরিত্রের ভিতরে আজকে যদি আমি ভাবতে বসি, আমার কাছে ছোটবেলায় মহাভারতের প্রিয় চরিত্র অনেক ছিল, এটা ওটা সেটা, কিন্তু আজকে এই বয়সে এসে মহাভারতের প্রিয় চরিত্র আমাকে একবারে কেউ জিজ্ঞাসা করলে আমি নিঃসন্দেহে বলবো শ্রীকৃষ্ণ। ভাবা যায় এই জায়গাটাই, যে আমি এটা ভাবতে পারছি, এটা ওইখান থেকে প্রথম প্রভাব কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথম প্রভাব মধুসূদন। বঙ্কিম সেটাকে একটা অন্যভাবে করলেন। সেটা তিনি করলেন তার ধর্মকে তিনি পাশে বসিয়ে রেখে, ধর্মের, হিন্দু ধর্মের মধ্যে যে বেশি প্রাবল্য ছিল সেই প্রাবল্যের মাত্রাটা অনেকটা কমিয়ে দিয়ে অনেকটা বেশি সহন, অনেকটা বেশি মানবিক ঔদার্যের জায়গা থেকে দেখলেন। তাহলে আমি যদি আজকে একটা ভাবি যে আজকে আমার শ্রীকৃষ্ণ নিয়ে ভাবতে হচ্ছে, কত কবি কত রকমভাবে শ্রীকৃষ্ণকে নিয়ে ভাবছেন, তার ক্ষেত্রটাও কিন্তু মধুসূদন ওই জায়গা থেকে, এবং তারপরে বঙ্কিম। কারণ রামকে ওভাবে ভাবতে পেরেছেন বলেই, রাবণকে ওইভাবে আনতে পেরেছেন বলেই বঙ্কিমচন্দ্র সেটা পেরেছেন করতে, শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সঙ্গে মিশিয়ে দিতে। এবং ওটাই আজকে আমরা যদি এভাবে ভাবি, শ্রীকৃষ্ণ একটা মানুষকে ভাবতো, যে নামটা ভারতবর্ষের সব থেকে বেশি মানুষ ব্যবহার করেছে, ভারতবর্ষের যত রাজা আছে তাদের যদি ইতিহাস ঘাটা হয়, শৈবাল মিত্র করেছিলেন, শৈবাল মিত্র তার গবেষণার মধ্যে করেছিলেন যে আমাদের দেশে যত নাম আছে পুরুষদের, সেগুলোকে যদি বের করা হয় এবং তার অর্থ যদি বের করা হয়, তাহলে ম্যাক্সিমাম হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ, তারপর মহাদেব এসে যায়। আর যত রাজা ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যায় তাদের বেশিরভাগেরই অর্থ দ্বারা হচ্ছে শ্রীকৃষ্ণ। তারা
শ্রীকৃষ্ণ আমাদের যুগ যুগান্তর, আমাদের হাজার হাজার বছরের চিরকালের আর্কিটাইপাল ইমেজ, তিনিই চিরকালের নায়ক। সেই শ্রীকৃষ্ণকে যদি আমরা দেখি মহাভারতের মধ্যে যখন প্রতিস্থাপিত করা হচ্ছে, তখন আশ্চর্যভাবে লক্ষ্য করো, তিনি প্রথমত ব্রাহ্মণ নন, উচ্চ বংশজাত নন, দ্বিতীয়ত ক্ষত্রিয় নন। বুঝতে পারছি? তাহলে কোথায় প্রশ্ন জাগে? তারপরে যদি আমরা দেখি যে তিনি শ্রেষ্ঠ বীর, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন চলেছিল, তার তো 18 সেকেন্ড লাগতো থামিয়ে দিতে, কারণ তার সুদর্শন চক্রের পাওয়ার। কোয়ান্টাম ফিজিক্স আবার সুদর্শন চক্রকে অন্যভাবে বলছে, ঠিক আছে, মানে কোয়ান্টাম বিজ্ঞানীরা সুদর্শন চক্রকেও বর্ণনা করছে, সেভাবে আমি বলছি না। সুদর্শন চক্র যাকে তিনি একবারই ব্যবহার করেছিলেন পশুপতিকে হত্যার সময়, তার সুদর্শন নিলে কতক্ষণ লাগতো? আর তার উদ্দেশ্য যেটা ছিল কংসকে বধ করা, দুষ্টের দমন করা, সেটা করলেন। তাহলে মুহূর্তের মধ্যে করতে পারতেন, মানে এমনভাবে করলেন, বৃন্দাবন থেকে রাধাকে বললেন টাটা, তুমি একটু বসো, আমি মথুরায় গিয়ে কংসকে মেরে আসি। ব্যাপারটা এরকম যেন সে কংস ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছিল মানুষের, মানে সমস্ত মর্ত পৃথিবীর, তাকে এইভাবে মেরে দিয়ে চলে আসলেন। পশুপতি যে এত লম্ফজম্প করছে, তার সমস্ত সমস্ত স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছে, চুপ করে দেখছেন। কিন্তু তার স্পর্ধা যখন শত, পাপ যখন ঠিক 100 স্পর্শ করল, তখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন। লক্ষ্য করতে পারো এত বীর যে তার পরবর্তীকালে কোনোদিন অস্ত্র ধরলেন না। এই ত্যাগটা আমরা কম দেখেছি। তুমি ভাবো তো, তোমরা যে একজন একজন শ্রেষ্ঠ বীর যে হাতে বাঁশি তুলে নিচ্ছে, সঙ্গীত, কি অভাবিত। এবং যে এত বড় শ্রেষ্ঠ বীর, যে অবতার স্বরূপ, সেটা যোদ্ধার সারথি হচ্ছে, জীবনের রথচক্র টানছেন যিনি। তার থেকেও বড় কথা, তার এত এত প্রেমিকা, এত এত প্রেমিকা, তার বিবাহ, কেউ কোনোদিন বলবে আর কোনো নাম? তার সব থেকে শ্রেষ্ঠ প্রেম, যার মধ্যে তিনি আত্মকামিতাকে অনুভব করতেন, এই রাধাকেও ত্যাগ করলেন তিনি। এত বড় স্যাক্রিফাইস, শ্রীকৃষ্ণের ট্র্যাজেডি কে বুঝবে? তারপর জীবনের ওই অধ্যায়ের নিজের হাতে গড়া, নিজের যদুবংশ দ্বারকা নগরী ধ্বংস হতে দেখছেন, কিছু বলছেন না, কারণ তিনি বুঝতে পারছেন ধ্বংসই এর নিয়তি। একটা সাধারণ ব্যাধের তীরে যার মৃত্যু হচ্ছে, এবং সেই মৃত্যু মেনে নিচ্ছেন। আশ্চর্য ব্যাপার, তিনি জন্মগত সূত্রে ব্রাহ্মণ নন, ক্ষত্রিয় নন, মৃত্যু সূত্রেও তিনি এক শূদ্রের হাতে মরে গেলেন। আমরা ভাববো না, পুনর্নির্মাণের ভাবনা আসছে না? ঋত্বিক ঘটক যখন সুবর্ণরেখা সিনেমার মধ্যে দেখান যে একটা দণ্ডকারণ্য লোকাল যাচ্ছে উদ্বাস্তুদের নিয়ে, আর সেই সময় অভিরাম ঘুরছে, অভিরাম ঘুরতে ঘুরতে চিৎকার হলো, কি হলো কি হলো, গিয়ে বলছে একটা বাগদিবউ মরছে। বাগদিবউটার নাম কি ছিল? কৌশল্যা। আর অভিরাম সে এসছে। ঋত্বিক দেখিয়ে দিলেন যে যখন চিৎকার করে বলছে যে বাগদিবউ মরবে, একটা বাগদিবউ মরছে, সেখানে অভিরাম গিয়ে যখন দাঁড়াচ্ছে ওইখানে, তখন সে হঠাৎ করে খেয়াল করছে তার হারিয়ে যাওয়া সেই মা, সে চিৎকার করছে হচ্ছে আমার মা। ভিড়ের মধ্যে মৃত্তিকাচারী হয়ে
দেখতে পাচ্ছে আমার মা। ইতিহাস মহাকাব্য নতুনভাবে শনাক্ত হয়ে যাচ্ছে। যেই বলছে আমার মা, সঙ্গে সঙ্গে ঋত্বিক ক্যামেরাকে প্যান করে নিয়ে গেলেন কোন দিকে? আকাশ, গাছপালা ছাপিয়ে আকাশের দিকে। ইতিহাস আর পুরাণ আর ঐতিহ্যের অন্য অধ্যায়। আমরা বুঝলাম ভারতবর্ষের নায়ক যদি রাম হয় তাহলে তিনি ইক্ষ্বাকু বংশীয় নন। ভারতবর্ষের নায়ক যদি শ্রীকৃষ্ণ হন তাহলে তিনি ক্ষত্রিয় নন, ব্রাহ্মণ নন। ভারতবর্ষের অধিকাংশ মানুষের প্রাণের আত্মা সেটা একটা শূদ্রই হবে। তাই বাগদি বউ, যার নাম কৌশল্যা, আর তার মাকে চিনতে পারছে। হলো না পুনর্নির্মাণ? নতুন বয়ান। ঋত্বিক ঘটক আর একবার মহাকাব্য লিখেছিলেন। আমাদের সংস্কৃতিতে মহাকাব্য লিখতে পেরেছেন আর একজন, তার নাম ঋত্বিক ঘটক। আর তোমাদের, আজকে আমি আর কত, এর মধ্যে রবীন্দ্রনাথ নিয়ে আমি শেষ করব দুটো কথা বলে। আর তোমাদের আর একজন মানুষ আছেন, তার নাম হচ্ছে রামকিঙ্কর বেইজ। তিনি মহাকাব্য লিখেছেন। তোমরা ভাবতে পারো, আমি একটু বলছি না, বিতর্কিত কথা হয়ে যেতে পারে। আমি এর মধ্যে সুজাতা ছবিটা, মানে তার মূর্তিটা দেখছিলাম। আমি বারবার গেছি, বহুবার দেখেছি, আমি নিজে দাঁড়িয়ে তার পাশে ছবি তুলেছি, ও তুলে দিয়েছে। বহুবার আমি সুজাতার কাছে গিয়ে দাঁড়াই, কারণ সুজাতা আমার কাছে একটা অন্য মাপার আছে, কারণ বুদ্ধকে জীবন দিয়েছিল। এবার দাঁড়িয়ে সেদিনকে খুঁজতে খুঁজতে আমি দেখছি, আরে সুজাতা। এখন পায়েসান্ন খাইয়েছিল এটা আমরা জানি, সুজাতা দিয়েছিল। তা ওই রামকিঙ্করের বেইজের ওই মূর্তির সামনে দেখছি সুজাতা এমন দৈর্ঘ্যবান, বিরাট লম্বাটে, আর দেখবে নিচটা একটা শিকড়ের মতো, মনে হয় একটা যেন বৃক্ষ দাঁড়িয়ে আছে। গাছ, কোন গাছ চেনা যাচ্ছে না স্যার? আমি বলি দেবদারু বৃক্ষ, পৃথিবীর প্রাচীন গাছ দেবদারু, ফার্ন জাতীয় উদ্ভিদ, তার বাংলা নাম দেবদারু। আমাদের এই জীব জগতের আদিমাতা। আর আশ্চর্যভাবে দেখি তার বক্ষ প্রদেশ থেকে তার হাত প্রলম্বিত, আর তার মাথায় অদ্ভুত হাড়ি, আর তার মুখটা খুব ভালো করে দেখো তো, কোনো কন্দর্প শোভিত অপ্সরার মতো কিনা? আমাদের আদিম সাঁওতাল, মুন্ডা, কোল জনজাতির মতো। তাহলে ভারতবর্ষের প্রাণের আত্মা কোথায় দাঁড়িয়ে থাকে? সুতরাং এই ভাবনাগুলো এরা এনেছেন, নতুন মহাকাব্য আবার সৃষ্টি করছেন। রামকিঙ্কর বেইজ যখন রবীন্দ্রনাথের ছবি আঁকেন, রবীন্দ্রনাথের মূর্তি করেন, তখন এরকম করে কাদার ঢেলা, ওই সিমেন্টের ঢেলা, কাদা বলছি, সিমেন্টের ঢেলা এরকম করে মারেন, মুখ ওরকম বিকৃত, ভাঙা চূড়া। রবীন্দ্রনাথ এরকম না, কদাকার দেখতে, অপূর্ব সুন্দর দেখতে। অ্যান্ড্রুস সাহেব তো প্রথম দেখে বলেছিলেন, আরে প্রাচ্যের যীশু খ্রিস্ট, এত অপূর্ব সুন্দর রবীন্দ্রনাথ দেখতে, তা তাকে ওরম বানিয়ে দিচ্ছে, আরে কি আশ্চর্য। সেটা বানালেন না। আমরা রবীন্দ্রনাথকে দেখলাম একটা অবতার স্বরূপ, সুন্দর, একদম ব্রহ্মার মতো রূপ নিয়ে, শুভ্র সফেদ হয়ে। আমরা সবসময় রবীন্দ্রনাথকে এরকম একটা পরিশীলিতভাবে দেখতে চাই, কিন্তু লোকটার ভিতরে পৃথিবীর ভাঙা চোরা যন্ত্রণা, ব্যথা, বেদনা জড়িয়ে আছে। কে ধরলেন? কোন শিল্পী ধরলেন? রবীন্দ্রনাথ যে একটা বিরাট মহাকাব্য, আমাদের জীবনের মহাকাব্য, তাকে ধরলেন রামকিঙ্কর, তাকে ধরলেন, এবং তার চোখ তিনি যেভাবে করলেন, এবং তার সমস্ত কিছুর মধ্যে আর একটা লক্ষ্য করে দেখবে, তার মস্তিষ্কটাকে ঝুঁকিয়ে রাখলেন, মাথাটাকে, এবং সেখান থেকে একটা ত্রিনয়ন তুলে দিলেন। আর ত্রিনয়নটা দেখতে দেখতে যদি আমরা কোনো সময় ভেবে ফেলি, আর এই তো শিবলিঙ্গ, তাহলে রবীন্দ্রনাথ একমাত্র তিনি
যিনি বিশ্বের আকণ্ঠ বিষ এইভাবে পান করেও শিবত্বে উন্নীত হতে পেরেছিলেন, তারা রামকিঙ্কর পারেন মূর্তির মধ্যে দিয়ে নতুন মহাকাব্য লিখতে। রামকিঙ্কর পেরেছেন একটার পর একটা। এবং যদি আর একটা রবীন্দ্রনাথের মূর্তি দেখি, তাহলে চোখটা আমরা হলে আমাদের মতো কত বড় শিল্পীরা, সোমনাথর এই জন্যই তো বলেছিলেন, পারলাম না নন্দলালের বুকে জ্বালা ধরিয়ে কিঙ্করের মতো ওরকম খাবলা খাবলা করে সিমেন্ট বালি ছুড়ে দিতে। প্রতিভার প্রতিভার পার্থক্যে এমন তো হবেই। অথচ যে শক্তি, যে পাওয়ার, তার সাঁওতাল পরিবার, তাকে যদি আমরা দেখি বিভিন্ন দিক থেকে বিভিন্ন গতি, কি করলেন? কেন আমি মধুসূদনকে বলছি? কেন? কারণ এটা মহাকাব্য লিখতে জানেন। বাকি থাকে দুজন আরো, একজনের নাম জীবনানন্দ দাশ, আরেকজনের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। সময় নেই, সময় থাকেও না, বলছি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে রামকিঙ্কর যখন ওটা করেন তখন আমরা দেখতে পাই যে এতদিন যে মূর্তি করা হয়েছিল রাজা বাদশাহ এবং তাদের মসৃণ পেলব, একদম কন্দর্প কান্তি, কুন্দে যেন নির্মাণ, এরকম চেহারা, এই চেহারার মধ্যে যে গতি, শ্রম, দুঃসাহস, ক্লান্তি, জরাজীর্ণতা, তার মধ্যেও জীবনের প্রবাহ, এটা এনে দিলেন। এবং ছবির মধ্যে যে আদিমতা, এই আদিমতার যে জোর, ভারতবর্ষের চিরকালের নায়ক রামকিঙ্করের কোনো মূর্তি, কোনো ছবি তুমি খেয়াল করে দেখবে অস্ট্রিক সভ্যতার বাইরে যায় না। কেন? কারণ তাকে যখন জওহরলাল নেহরু বলেন যে আরবিআইয়ের সামনে ভাস্কর্য করো, তখন একের পর এক সমস্ত বড় বড় শিল্পীরা আসেন। সমস্ত বড় বড় শিল্পীরা তার সামনে বিভিন্ন বিভিন্ন মডেলের জায়গা দেখান। কিন্তু এটা মানতে হবে, যতই আমরা রাজনৈতিকভাবে যেরকমই হই, যেভাবে থাকি না কেন, যে ভারতবর্ষের শিক্ষিত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তাই তিনি না ঠিক কিঙ্করকেই বেঁচেছিলেন, রামকিঙ্করকে, কিঙ্করদা। আর তোমরা দেখবে তার সামনে যে যক্ষ আর যক্ষিণীর ছবিটা আছে, মূর্তিটা আছে, তা কোনোভাবেই অস্ট্রিক সভ্যতার বাইরে বা দ্রাবিড় সভ্যতার বাইরে যায় না। এবং তাদের ওই কোটি দেশ, স্ফীত উদর, এই দেখে সবাই ছিছি করেছিল। ওই রকম বিরাট শক্তির একটা মদমত্ত চেহারা, কিন্তু বুঝেছিলেন এটাই ভারতবর্ষের সম্পদ, এটাই ভারতবর্ষের সমস্ত সম্পদের রক্ষাকর্তা এরাই। কারণ অরণ্যকে এরাই লালন করেছে, এরাই পালন করেছে, এরাই সৃজন করেছে। তাই কিঙ্কর মহাকাব্য লিখেছিলেন। এবার জানি না জীবনানন্দ নয়, এবার একটা মানুষকে বলতে হয়, তাকে আমি বিধ্বংসী টিধ্বংসী বলি না, তাকে বলি সর্বগ্রাসী, এটা সবসময়। তার নাম হচ্ছে রবি ঠাকুর। এখন রবি ঠাকুরকে কি বলবো? তাকে না কোনোদিন আলাদা করে কোনো উত্তরণ করতে হয়নি। তার রক্তের মধ্যে যেন উত্তরণের ভাবনাটা নিয়েই তিনি এসছেন।